এ কি, এত বড় একটা মাছ ধরা পড়লো আজ আমার জালে। এমন মাছ আমি জিন্দেগিতেও দেখিনি। এই মাছ আমি তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাই, কেউ যদি দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। ও বুড়িমা, তোমার হাতে ওটা কি? আমার হাতে? কোথায়? কিছু না তো। হাতে একটা মানুষের সমান মাছ, আর তুমি কি না লুকানোর চেষ্টা করছো? না না, লুকানোর চেষ্টা করব কেন? এটা তো স্বাভাবিক ব্যাপার। তাহলে আমি জিজ্ঞাসা করার পর আমাকে তুমি মিথ্যা বললে কেন? আমি ভেবেছি তুই অন্য কোনো কিছুর ব্যাপারে জিজ্ঞেস করছিস। মাছের কথা জিজ্ঞেস করছিস তা বুঝিনি। নাটক করো না তো বুড়িমা। তুমি যে মিথ্যা বলছো কি কারণে তা আমি বুঝতে পারছি। মাছটা আমাকে দিয়ে দাও। আমি মাছ ধরেছি, তোকে আমি মাছ দেবো কেন? আমি চেয়েছি তাই তুমি আমাকে মাছ দেবে। আমি এই মাছ তোকে দিতে পারবো না। খারাপ হয়ে যাচ্ছে বলে দিলাম। এই মাছ যদি আমি নেই তাহলে আমার অনেক লাভ হবে। আশ্চর্য, আমি মাছ ধরেছি, সেই মাছ আমি তোকে কেন দেব? তাহলে দেবে না? ঠিক আছে, দাঁড়াও। আমার সাথে খারাপ করার ফল এবার পেলে তো? ভালোই ভালোই চেয়েছিলাম, আমাকে দাওনি তুমি। এবার মজা বোঝো। হে কি, এত বড় মাছ তুমি কোথায় পেলে বলো দেখি? দেখি দেখি, একবার আমায় দাও তো দেখি। নাও নাও গিন্নি, তোমার জন্য এনেছি। তুমি না মাছ খেতে চেয়েছিলে? আমি মাছ খেতে চেয়েছি বলে তুমি এত বড় মাছ নিয়ে আসলে? আমার একটা মাত্র বউ আমার কাছে মাছ খেতে চেয়েছে, আর আমি মাছ আনবো না? এটা কোনো কথা নাকি? আমি অনেক খুশি হয়েছি গো। এত বড় মাছ আমি কোনো দিন দেখিনি। তা কোথায় পেলে বলো তো? কোথায় আবার, নদীতে পেয়েছি। জালে আটকে ছিল, আমি নিয়ে এলাম। জালে আর কি ছিল? কার জালে আটকে ছিল তা কি না বলেই তুমি নিয়ে এলে? কার জালে কে জানে, এত বড় মাছ দেখে নিজেকে সামলাতে পারিনি। তাও কাজটা তুমি একদম ভালো করোনি। আরে গিন্নি, চিন্তা করো না। এই মাছ কেটে যদি আমরা বিক্রি করি পুরো গ্রামকে খাওয়ানো যাবে গো। আমাদের অনেক লাভও হবে। সে কি, এই মাছ তুমি বিক্রি করে দেবে নাকি? তোমার খাওয়ার জন্য রেখেই আমি বিক্রি করব। এত বড় মাছ ধরেছি দেখলে সবাই চড়া দামে কিনে নেবে গো, চড়া দামে কিনে নেবে। ঠিক আছে, যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। তাহলে এখন আমি দেবাশিস বাবুর কাছে যাই। তাকে গিয়ে জানাতে হবে তো এই মাছের বিষয়টা। কেন? দেবাশিস বাবুকে কেন জানাতে হবে? মাছ কি উনার নাকি? আরে পাগলি, মাছ ওনার হবে কেন? দেবাশিস বাবু যদি কিনে নেয় তাহলে তো আর কথাই নেই। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। তুমি বিক্রি করার জন্য দেবাশিস বাবুর কাছে যাচ্ছ। এবার বুঝতে পেরেছো? আর বাকি গ্রামের মানুষজনকেও আমি বলছি, দেখবে একটু পরেই দৌড় লাগাবে আমার বাড়িতে। ঠিক আছে, তাহলে যাও তুমি। আমি মাছটা কাটার ব্যবস্থা করছি। এত বড় মাছ তুমি একা কাটতে পারবে না। এই মাছ কাটতে পুরুষ লোকের প্রয়োজন। আমি ফিরে এসে মাছ কাটবো, কেমন? আচ্ছা বেশ, তাই হবে। ও দাদা, এত তড়িঘড়ি করে কোথায় যাচ্ছ? তোমার খুব তাড়া মনে হচ্ছে। হ্যাঁ রে, খুব তাড়া আমার। আমি যাচ্ছি দেবাশিস বাবুর বাড়িতে গুরুত্বপূর্ণ খবর দিতে। গুরুত্বপূর্ণ খবর? কেন, কিছু হয়েছে নাকি কারো? আরে না রে, তোকে বলতে তো ভুলেই গিয়েছি। আমি বিশাল একটা মাছ পেয়েছি রে, সেই মাছের খবর দিতেই যাচ্ছি রে। বিশাল বড় মাছ পেয়েছো? কত বড় মাছ? যেভাবে বলছো তাতে মনে হচ্ছে
মানুষের সমান বড় মাছ? আরে হ্যাঁ, মানুষের সমান বড় মাছ। তুই নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবি না রে। তা আবার হয় নাকি? এত বড় মাছ কেউ কখনো দেখেছে? আমি নিজেও দেখিনি, কিন্তু নদীতে এত বড় মাছ আমি পেয়েছি। তুই যা, বাড়িতে গিয়ে দেখে আয়, যা যা যা। মাছ ধরেছো ভালো কথা, দেবাশিস বাবুর বাড়িতে যাচ্ছ কেন? দেবাশিস বাবুর বাড়িতে যাচ্ছি খবর দেওয়ার জন্য রে, মাছ বিক্রি করব তো তাই। মাছ ধরেছো, নিজেরা না খেয়ে বিক্রি করবে? এত বড় মাছ পেয়েছি যে পুরো গ্রামও যদি আমি খাওয়াই তাও শেষ হবে না রে। আরে বাহ, কি বলছো তুমি? এত বড় মাছ এবার তো তাহলে দেখতেই হয়। সেজন্যই তো বলছি, যা যা যা, বাড়ি যা, বাড়ি গিয়ে দেখে আয়। তোরা যদি কিনতে চাস তাহলেও বলিস। যদি বড় মাছ হয় তাহলে তো অবশ্যই কিনবো। এত বড় মাছ না খেলে ভাগ্যটাই খারাপ হয়ে যাবে। তাহলে যা যা, আমি তাহলে দেবাশিস বাবুর বাড়িতে যাই, কেমন? হ্যাঁ হ্যাঁ যাও, আমি তোমার বাড়ির দিকে যাচ্ছি। মাছ যদি পছন্দ হয় তাহলে আমি অনেকটা মাছ কিনবো। কিনিস কিনিস, কোনো সমস্যা নেই। যত কিনবি কোনো কমবেই না, যে বড় মাছ। সিধুরে, তুই যেমনটা বলেছিলি তার থেকেও তো বড় মাছ রে। আমি তো কল্পনাও করতে পারিনি যে এত বড় মাছ আছে রে। দেখেছেন বাবু, আমি আপনাকে বলেছিলাম না আপনি মাছ দেখে অবাক হয়ে যাবেন। অবাক কি রে, অবাক কি? আমি তো টাসগি খেয়ে গেছি রে। কখন না জানি জ্ঞান হারিয়ে এখানেই পড়ে থাকি। আমি তো বিশ্বাসই করতে পারিনি এত বড় মাছ একদম আমার সমান হবে। এই মাছ কাটতে তো কয়েকজন লাগবে, তাও একদিনে কাটা যাবে কিনা সন্দেহ। পুরো গ্রাম যদি এই মাছ কিনে খায় তবুও এই মাছের কিছুই হবে না। সিধুরে, এই মাছ দিয়ে তুই কি করবি? ও কি আর করবে দাদা, একটা কাজ করো, বিদেশে পাচার করে দাও। আরে ধুর, কি যে বলছিস? সবাই মিলে যদি বেশি করে মাছ কিনে নেয় তাহলেই তো হয়। এটাই সঠিক। আমি কিন্তু অনেক মাছ নেব, এই মাছের স্বাদ দ্বিগুণ হবে। আমি তো আগে থেকেই বলে রেখেছি, মাছ যদি বড় হয় তাহলে আমিও অনেক মাছ কিনে নিয়ে যাব। পুরো সপ্তাহ জুড়ে শুধু মাছ আর মাছ খাবো। ওগো, তুমি দেরি করো না, বেশি করে মাছ কিনে নাও। তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি এত মাছ কিনবো যে সারা জীবনের মতো মাছ খাওয়ার শখ মিটে যাবে। তাহলে এটা কাটার ব্যবস্থা করি, কি বলো? হ্যাঁ হ্যাঁ, এটা আবার কেটে ফেলো, না হলে নরম হয়ে যাবে। আমারও তো মাছটা কাটতে বড্ড ইচ্ছে করছে গো। তো কাটবি, কোনো সমস্যা কি? আমি তো একাই আর মাছ কাটতে পারবো না, তোদের সাহায্য তো নিতেই হবে রে। তাহলে আমি আর বাকি থাকি কেন? আমিও মাছ কাটা শুরু করে দেই, কেমন? ওগো, তোমাকে একটা কথা বলবো ভাবছি। হ্যাঁ তো বলো, আমতাম তো করছো কেন? সিধু দাদা এত বড় মাছ পেল, আমরা সবাই ছিলাম, কিন্তু বুড়িমাকে তো কোথাও দেখলাম না। এটা তো তুমি ঠিক কথা বলেছ। মাছ ধরা হয়েছে শুনে বুড়িমা তো সেখানে উপস্থিত থাকবেই থাকবে। বিষয়টা কেমন সন্দেহজনক নয়? বুড়ি কি কোনো খবর পায়নি? কি জানি, তুমি তো একবার বুড়িমার বাড়িতে গিয়েও দেখতে পারতে নাকি? আমি কোনো খোঁজ খবর না পেয়ে বুড়িমার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু বুড়িমাকে বাড়ির কোথাও খুঁজে পাইনি। আশ্চর্য, বুড়িমা হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? বুড়িমা কোথাও বেড়াতে গেল নাকি? আমাদের না বলে তো তিনি কোথাও যান না, আর বেড়াতেই বা যাবে কোথায়? বুড়িমার তো তিন কুলে কেউ নেই। তাহলে গেল কোথায়? পুরো গ্রামে কোথাও বুড়িমাকে দেখতে পেলাম না।
আমার মাথায় তো কিছুই ঢুকছে না গিন্নি। বুড়িমার খোঁজ একটু ভালোভাবেই নিতে হবে। আমিও সেটাই ভাবছি। এতগুলো মাছ কিনেছি, বুড়িমাকে যদি না খাওয়াতে পারি তাহলে কি হয়? এটা ঠিক বলেছ। বুড়িমা যখন যত মাছ পায় সবই তো আমাদের দেয়। আচ্ছা ঠিক আছে, কালকে না হয় ভালোভাবে খুঁজে দেখব। কোথাও না কোথাও বুড়িমা তো নিশ্চয়ই আছে। সেটাই তো, পুরো গ্রামের কোথাও না কোথাও আছেই বুড়িমা। হঠাৎ করে তো আর উধাও হয়ে যেতে পারে না, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি কালকে খোঁজ নেব। এখন তুমি ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে তো পড়বো, কিন্তু বুড়িমার চিন্তা আমার মাথার থেকে যাচ্ছে না। বুড়িমার জন্য বড্ড চিন্তা হচ্ছে আমার। আমারও খুব চিন্তা হচ্ছে। বুড়িমা আমাদেরকে নিজের ছেলেমেয়ের মতোই দেখে। আচ্ছা, অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো, কালকে খোঁজ নেব। তা সিধু, কেমন হলো তোমার বেচাকেনা এবং মাছ খাওয়া? বলো বলো। দারুণ হয়েছে বাবু, এখনো তো কত মাছ পড়ে আছে। খাও, মন ভরে খাও, মন ভরে খাও। কি যে বলবো বাবু, মাছের যে এত স্বাদ ছিল আপনাকে বোঝাতে পারবো না। স্বাদের কথা তুমি কি বলছো? নিজেও তো বুঝতে পারছো না, আর আমাকেও বোঝাতে পারবে না তুমি। কেন, আমি কি মাছ খাইনি যে আমি বুঝবো না? দুঃখিত বাবু, দুঃখিত। মাছটা পেয়ে ভালোই হলো। আচ্ছা সিধু, একটা কথা বলো তো আমাকে, মাছটা তুমি কিভাবে ধরলে বলো তো? ওই তো, আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দেখলাম মাছটা ভেসে আছে, আর আমি তুলে নিয়ে আনলাম আর কি। এত বড় একটা মাছ ভেসে আছে আর তুমি একা তুলতে পারলে? পারবো না কেন, দেখলাম ভেসে আছে, আমি গিয়ে তুললাম, শেষ কথা। এখানে এত কথা বলার কি আছে? এটা তুমি কোনো কথা বললে? এটা কোনো মাছ ধরার তরিকা হলো নাকি? ও, ওই তো, ওভাবেই ধরে ফেলেছি। মাছ ধরা নিয়ে কি দরকার বাবু? তুমি কিভাবে মাছ ধরেছো এটা সবাই জিজ্ঞাসা করবে না? এত বড় একটা মাছ, সবারই তো জানার আগ্রহ আছে নাকি? জানার আগ্রহ থাকলে হবে, সবাই তো আর মাছ ধরতে পারবে না, তাই না? মাছ ধরতে পারবো না বলেই তো তোমাকে জিজ্ঞাসা করছি। আমাদের জানার আগ্রহ আছে, বুঝলে? ওই কিভাবে কিভাবে যেন ধরে ফেলেছি বাবু। এমনটা তো হওয়ার কথা নয়। কেউ যদি মাছ ধরে তাহলে তো তার মনে থাকার কথা সে কিভাবে ধরেছে। আমারও তো একই কথা, কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে। না না বাবু, সন্দেহের কি আছে? আমি যা বলছি সত্যিই বলছি। যাক, যদি সত্যি বলে থাকো তাহলে তো সত্যি। হ্যাঁ, সত্যি হলে তো আর এটা নিয়ে কিছুই বলার নেই। কি হলো, তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? কিছু নিয়ে চিন্তা করছো নাকি? হ্যাঁ, ওই মাছ নিয়ে একটু চিন্তা করছিলাম। মাছ নিয়ে চিন্তা করার এত কি আছে? কত বড় একটা মাছ পেয়েছো, তা বিক্রি হয়েছে? তা তো বুঝলাম, কিন্তু দেবেন ও দেবাশিস বাবু আমাকে সন্দেহ করছে। কেন? হঠাৎ সন্দেহ করবে কেন? তারা আমাকে জিজ্ঞেস করলো আমি কিভাবে মাছ ধরেছি। এখন আমি যে অন্যের জাল থেকে চুরি করে এনেছি তা তো আর তারা জানে না। এই জন্যই তোমাকে বলেছিলাম যে চুরি করা ভালো নয়। কাজটা তুমি একদম ভালো করোনি। যা হওয়ার তো হয়েই গেছে, এখন সেসব নিয়ে কথা বললে হবে? এখন দেবাশিস বাবুর কথা ভাবো, কেমন? দেবাশিস বাবু তোমাকে কি কথা বলেছে সেটা আমাকে বলো। এখন দেবাশিস বাবু আমাকে বলেছে আমি কিভাবে মাছটা ধরেছি সেটার বর্ণনা দিতে তাদের নাকি খুব জানার আগ্রহ, বুঝলে? জিজ্ঞাসা যখন করেছে কিছু একটা বলে দিলেই তো হতো। আমি তো বলেই দিয়েছিলাম, কিন্তু তারা কোনো কিছুই বিশ্বাস করলো বলে মনে হলো না গো। চুরি করো, মিথ্যা বলো,
আবার সেই মিথ্যে ঢাকতেও পারো না। কিভাবে ঢাকবো গিন্নি? আমি কি কখনো এভাবে মিথ্যা কথা বলেছি কাউকে? বলো বলো। এখন ওসব বাদ দাও তো। বিশ্বাস করলে করুক, আর না করলে নাই। তারা তো আর জানবে না এটা কার চাল থেকে এনেছো। হ্যাঁ হ্যাঁ, আমিও সেই একই কথা ভাবছি গো। তাহলে এই বিষয় নিয়ে তো চিন্তা করার কি আছে? তবুও কেমন ভয় ভয় লাগছে। যদি ধরা পড়ে যাই, তাহলে দেবাশিস বাবু আমার দফা রফা করে দেবে গো। চিন্তা করো না, কোনোভাবেই ধরা পড়বে না। কেউ তো আর দেখেনি তোমাকে কাজটা করতে। হ্যাঁ, ঠিক বলেছ। শোনো গিন্নি, আজকে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা বেশ সন্দেহজনক, বুঝলে? সন্দেহজনক কি ঘটনা ঘটেছে আবার? গ্রামে কখন কি ঘটনা ঘটে যায় বলাও যায় না। আমি আর সিধু দাদা নদীর পাড়ে বসেছিলাম। দেবাশিস বাবু এসে সিধুকে মাছের কথা জিজ্ঞেস করতেই সে হকচকিয়ে যায়। হকচকিয়ে যায় বলতে? মানে, দেবাশিস বাবু জিজ্ঞেস করলো মাছটা দাদা কিভাবে ধরেছে। দাদা বলতেই পারলো না। এত বড় একটা মাছ ধরেছে, অথচ কিভাবে ধরেছে সেটা বলতে পারছে না। এটাই তো সন্দেহজনক। আরেকটা দিক দেখো, বুড়িকে কিন্তু আমরা এখনো খুঁজে পাইনি। এবার আমি তোমার কথা বুঝতে পেরেছি। এই গ্রামে একমাত্র মাছ ধরতো বুড়িমা, আর সেই বুড়িমাই উধাও। হ্যাঁ, বুড়িমা উধাও। তার উপরে যে সিধু দাদা কোনোদিন মাছই ধরেনি, সে এত বড় একটা মাছ ধরেছে। ভাবো একটাবার। আচ্ছা, দাদা বুড়িমার কিছু করে দেয়নি তো? লুকিয়ে রাখেনি তো কোথাও? আমার মাথায় কিছুই ঢুকছে না গিন্নি। আমি আর কিছুই ভাবতে পারছি না। আমি যে সন্দেহ করছি তা আবার ঠিক হয়ে যাবে না তো? আমার যেন কেমন ভয় লাগছে। আমারও ভয় লাগছে। আমি সারাদিন এই বিষয়টা নিয়েই চিন্তা করেছি। তুমি এক কাজ করো, বুড়িমার বিষয়টা এবার দেবাশিস বাবুকে জানাও। তুমি ঠিক বলেছ, দেবাশিস বাবুকে জানাতে হবে। তা না হলে এই সমস্যার সমাধান হবে না। ভগবানের কাছে প্রার্থনা করি বুড়িমার যেন কোনো ক্ষতি না হয়। আমরা যা ভাবছি সেটা যদি সত্যি হয়, তাহলে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না দাদা এমনটা করতে পারলো। এত বড় একটা মাছ দেখলে কেই বা লোভ সামলাতে পারে? তাই বলে একজনের ক্ষতি করে দেবে? আমি এমনটা বিশ্বাসই করতে পারছি না গো। আমরা যা ভাবছি তা যেন না হয়। পুরো গ্রামের পরিস্থিতি যেন ঠিকঠাক থাকে। আমি কালকে দেবাশিস বাবুর কাছে সবটা বলবো। এ কি বাবু, আমাকে এভাবে এখানে নিয়ে এসেছেন কেন? তুমি ঘাবড়ে যাচ্ছ কেন? আমরা তো এখানে মাছ ধরতে এসেছি। আবার মাছ ধরতে কেন? আবার আমরা মাছ ধরবই বা কেন বাবু? তুমি তো এখান থেকে বড় একটা মাছ পেয়েছিলে, তাই না? আমি নিশ্চিত এখানে আরো বড় মাছ আছে। না বাবু, এখানে আর কোনো মাছ নেই। দাদা, থাকতেও পারে। তুমি তো আর নদীর ভেতরে গিয়ে দেখোনি মাছ আছে কি না। সেটাই তো, তুমি যেভাবে মাছ ধরেছ আমরাও ঠিক সেভাবেই আজ মাছ ধরব। তুমি আমাকে বলে দাও দাদা, কিভাবে মাছ ধরেছ, আমি কাজ শুরু করে দেই। না 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 না, আমি মাছ ধরতে পারবো না। এমন করো না, চলো চলো, শুরু করো শুরু করো। জালে বোধহয় কিছু একটা বেঁধেছে, ভারী ভারী মনে হচ্ছে। মাছ উঠেছে নাকি রে? দেখি দেখি দেখি, জাল উপরে তুলে ফেল। বাবু, এ কি? বাবু, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আমি বুড়িকে মারতে চাইনি। তার মানে তুই বুড়িমাকে খুন করেছিস, তারপর বুড়িমার থেকে মাছ ছিনিয়ে নিয়েছিস, তাই না? এমন একটা কাজ তুমি কিভাবে করলে সিধু? আমার আগেই সন্দেহ হয়েছিল, দাদা তো কোনোদিন মাছই ধরেনি, সে এত বড় একটা মাছ পেল কিভাবে? আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। দেবেন, তুমি ওকে নিয়ে চলো, আমরা ওর উপযুক্ত শাস্তি দেব। ও আমার বুড়িমাকে হত্যা করেছে,
আমি ওকে কোনোভাবেই ছাড়বো না বাবু। না 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 না, নিজে কিছু করতে যেও না। ওকে আমরা পুলিশের হাতে তুলে দিলেই ভালো হবে। ওকে নিয়ে চলো, ওকে নিয়ে। বাবু, আমাকে ক্ষমা করে দিন বাবু। আমি লোভের বশে বুড়িকে মেরে ফেলেছি। আমি মারতে চাইনি বাবু। তোমাকে নিয়ে আমি গর্ব করতাম, আর তুমি কিনা এমন একটা নিচু কাজ করতে পারলে। তুমি আমার মায়ের মতো বুড়িমাকে খুন করলে সিধু দাদা। আমি তোমাকে কোনোভাবেই ছাড়বো না, কোনোভাবেই ছাড়বো না। দেবেন, থামো থামো, এভাবে শাস্তি দিয়ে লাভ নেই। ওকে আমরা পুলিশের হাতে তুলে দেব। সি 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 সি, তুমি যে আমার স্বামী এটা বলতেও আমার ঘেন্না হচ্ছে। তুমি আমাকে মিথ্যে কথা বললে। আমি সত্যিটা বললে তো তুমি এই মাছ রাখতে না গো। একটা সামান্য মাছের জন্য তুমি একটা মানুষকে খুন করলে। তুমি এমন নিচু কাজ কি করে করলে? তুমি তো মানুষ নও, একটা জানোয়ার। এই জানোয়ারকে এই গ্রামে আর রাখা যাবে না, তাহলে আরো মানুষের ক্ষতি হবে। আপনি আপনি ওকে নিয়ে যান বাবু। ওকে ওকে পুলিশের হাতে তুলে দিন। আমি তো তোমার জন্যই এমনটা করেছি। ভেবেছি এত বড় মাছ দেখলে তুমি হয়তো খুশি হবে। আমি তোমাকে মাছের কথা বলেছিলাম, আমি বলিনি তুমি কাউকে খুন করে মাছ নিয়ে এসো। আমাকে তুমি ক্ষমা করে দাও গিন্নি। আমাকে আপনারা সবাই ক্ষমা করে দিন। আমি আর কখনো এমনটা করব না। আমি আর কখনো এমনটা করব না। তুমি ক্ষমার যোগ্য নও, তুমি কোনোভাবে ক্ষমা পেতে পারো না। তোর কঠিন শাস্তি না হলে তুই শুধরাবি না। যে এমন নিচু কাজ করতে পারে তাকে কখনো ক্ষমা করা যায় না। বাবু, বাবু, ওকে নিয়ে যান। আমার ওকে আর সহ্য হচ্ছে না। ওকে নিয়ে যান আমার চোখের সামনে থেকে। কি ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হচ্ছে রে বাবা, আজ তো মনে হয় খড়ই উড়িয়ে নিয়ে যাবে। টুনিবু, আমার না ভীষণ ভয় করছে। আরে বোকা, ভয় পাচ্ছিস কেন? ভয় কি আছে? এই ঝড় বৃষ্টির রাতে যদি ভূত আসে? মা তো দিলু খালার বাড়িতে গিয়ে আটকে গেল। এমন বৃষ্টির মধ্যে আসবেই বা কিভাবে? আরে ভয় পাস নে, আমি আছি, বড় বুবু আছে। তুই শুধু শুধুই ভয় পাচ্ছিস। বড় বুবু তো আলো আনতে গিয়ে কোথায় হারিয়ে গেল? বড় বুবুর তো কোনো খবরই নেই। আরে বড় বুবু এই বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে। সে তো আর নিয়মিত থাকে না এখানে। কেরোসিন দেয়াশলাই কোথায় কি আছে কিভাবে খুঁজে পাবে? তাহলে কি বড় বুবু আর আসবে না? ধুর বোকা, আলো জ্বালাতে পারলেই চলে আসবে বুবু। আমি বরং এক কাজ করি, আমি গিয়ে বুবুকে দেয়াশলাই আর কেরোসিনটা খুঁজতে সাহায্য করি। না না টুনিবু, তুমি আমাকে ফেলে যেও না। না, আমি ভয়ে মরে যাব। একদম যেও না। আরে কি আজব ব্যাপার, এত ভয় পাস কেন তুই? এমন ঝড় বৃষ্টির রাত, অন্ধকারে যদি ভূত আসে? আরে বোকা, ভূত আসবে কোথা থেকে? ভূত বলতে পৃথিবীতে কিচ্ছু নেই। তুই চুপ করে কিছুক্ষণ বসে থাক, আমি এক্ষুনি চলে আসবো। না টুনিবু, আমিও তোমার সাথে যাব। আমাকেও তোমার সাথে নিয়ে যাও। আমাকেও তোমার সাথে নিয়ে যাও। কি জ্বালায় পড়লাম রে বাবা, এই অন্ধকারে তোকে নিয়ে আমি হাঁটবো কি করে? আচ্ছা ঠিক আছে, আয়। মা গো মা, কত বড় একটা সাপ! ও মা গো টুনিবু, এখন আমরা কি করব? সাপ তো আমাদের ছোবল দিয়ে মেরে ফেলবে। কি করব আমরা? নড়িস নে, একদম নড়িস নে, চুপ করে দাঁড়িয়ে থাক। চুপ করে দাঁড়িয়ে থাকলে যদি সাপটা এসে ছোবল দিয়ে যায়? আরে বোকা, বেশি নড়াচড়া করলেই তো সাপ এসে ছোবল দিয়ে যাবে। বেশি কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাক। টিকু টুনি, তোরা আসিস তো? ঘরে এসো না বুবু,
দরজার সামনে বিশাল একটা সাপ। আরে তাই তো, এ তো দেখছি বিশাল একটা সাপ, আর দেখে তো বিষাক্তই মনে হচ্ছে। কি করা যায় এখন, কি করা যায়? সাপটাকে যেভাবে হোক তাড়াতে হবে। তোরা চুপ করে থাক, ঠিক আছে? একদম নড়বি না, আমি যাবো আর আসবো, একদম নড়বি না বলছি। টুনিবু, বড় বুবু কোথায় চলে গেল? এখন কি হবে টুনিবু? এই সাপটা তো আমাদেরকে এসে ছোবল দিয়ে মেরে দেবে, আমরা তো মরে যাব। মাকে তো আর দেখতে পেলাম না টুনিবু, আমাদের কি হবে টুনিবু, আমাদের কি হবে? আরে বোকার মতো কাঁদছিস কেন? বড় বুবু যখন আছে একটা ব্যবস্থা করবেই, তুই নড়াচড়া করিস না তো। তোর কান্না শুনে সাপটা ঠিক এসে ছোবল দেবে, কাঁদিস না। কান্না তো থামাতে পারছি না বুবু, আমাদের এখন কি হবে বলো? আরে কি আশ্চর্য, কান্না থামা বলছি। টুনি, টিকু, তোরা ঠিক আছিস? আমরা ঠিকই আছি বুবু, টিকুটা শুধু ভয় পেয়ে কাঁদছে। দাঁড়া, একটু অপেক্ষা কর। যাক, সাপটা চলে গেছে, এখন আর কোনো ভয় নেই। দেখলি তো টিকু, শুধু শুধুই ভয় পেলি। আমি বলেছিলাম না, বুবু যখন এসেছে সাপটাকে ঠিক তাড়িয়ে দেবে। তুই তো ভয় পেয়ে কেমন কাঁদতে শুরু করেছিলি, বোকা একটা। এমন ঝড় বৃষ্টিতে সাপেরা মানুষের বাড়ি গিয়ে আশ্রয় নেয়। আমি যা ভয় পেয়েছিলাম বুবু, আমি ভেবেছিলাম আজকে হয়তো আমাদের শেষ দিন, সাপটা ছোবল মেরে আমাদেরকে মেরে ফেলবে। হ্যাঁ বুবু, আমিও ভীষণ ভয় পেয়েছিলাম, কিন্তু তুমি সাপটাকে তাড়ালে কি করে? হ্যাঁ বুবু, তুমি কি যেন একটা ছুঁড়ে দিলে আর সাপটা চলে গেল। কি ছুঁড়েছিলে বুবু? ওটাকে বলে ইসের মূল, এক ধরনের বিশেষ গাছ। সাপেদের ভয় দেখাতে এই গাছ দারুণ কাজে আসে। তাই নাকি রে বুবু? দারুণ তো, আমাদের বাড়িতে ইসের মূল লাগালে দারুণ হবে, তাহলে সাপের উপদ্রব থেকে বাঁচা যাবে। আমাদের বাড়িতে তো এই গাছ আছেই, সেখান থেকেই তো আমি নিয়ে এলাম। আমাদের বাড়ির পেছনে কত ধরনের গাছ আছে, একবার দেখতে শুরু করলে দেখতে দেখতে দিন পার হয়ে যায়। তাই নাকি বুবু? তুমি এত গাছ কিভাবে চেনো? তোরা ভুলে গেছিস তোদের দুলাভাই যে একজন কবিরাজ? ওষুধ বানাতে তার কত রকমের গাছ গাছটার খোঁজ রাখতে হয়। তোদের দুলাভাইয়ের সাথে থেকে আমি এসব গাছ চিনেছি। আরে বাহ, তাই তো, দুলাভাই তো একজন ভালো কবিরাজ। দুলাভাইয়ের সাথে থেকে থেকে তুমিও কবিরাজি শিখে গেছো বুবু? তা কিছুটা শিখেছি। তবে সত্যি বুবু, দুলাভাইয়ের সাথে থেকে তুমি যদি গাছ না চিনতে, আজ আমরা এই সাপের হাত থেকে বাঁচতেই পারতাম না। সবার উচিত গাছপালা চিনে রাখা। এক এক ধরনের গাছ এক এক ধরনের কাজে লাগে। পৃথিবীতে যেমন অনেক মানুষ আছে, তেমনি অনেক ধরনের গাছও আছে। মানুষের মতোই এক এক গাছের প্রকৃতি এক এক রকম। নিজেদের রক্ষার্থে এই সকল গাছ চিনে রাখা উচিত, তাহলে প্রয়োজনের সময় সুবিধা হয়। হ্যাঁ বুবু, আজ যদি তুমি ইসের মূল না চিনতে, তাহলে আমরা সাপের হাত থেকে কি করে উদ্ধার পেতাম? আমি ঠিক করেছি, এখন থেকে আমি গাছ চেনা শুরু করব। আমিও করব। টুনিবু, আমাকে ধরো। আরে আস্তে দৌড়া, পড়ে গিয়ে ব্যথা পেলে ভ্যা ভ্যা করে কাঁদবি। বলেছিলাম না আস্তে দৌড়া, হোঁচট খেয়ে পড়ে যাবি। হলো তো, এবার হলো তো। আমার মনে হয় পাটা ভেঙেই গেল। আরে না রে বোকা, পা ভাঙেনি, একটু চোট পেয়েছিস কেবল, হালকা একটু রক্ত বেরোচ্ছে। রক্ত বের হচ্ছে? ও মা গো, আমি মনে হয় মরেই যাব। সব সময় খালি বাজে কথা বলিস, চুপ করে বস তো, আমি এক্ষুনি আসছি। না, তুমি আমাকে ছেড়ে যেও না টুনিবু, আমার ভয় করে, আমাকে ছেড়ে যেও না। আরে বোকা, ভয়ের কিছু নেই, আমি যাবো আর আসবো, এত ভীতু হলে কি চলে?
টুনিবু, আমাকে ফেলে কোথায় চলে গেলে? আমি হাঁটবো কি করে? আমি মনে হয় আর কোনোদিন হাঁটতে পারবো না। আমার কি হবে? কি হবে আমার? তুই আবার কাঁদতে শুরু করেছিস? কান্নার কিচ্ছু হয়নি। এখনই তোর পায়ে দুর্বাঘাসের রস ঢেলে দিব। দেখবি যে রক্ত পড়া একদম বন্ধ হয়ে গেছে। আমি হাঁটতে পারবো তো টুনিবু? কেন পারবি না? নিশ্চয়ই পারবি। লোকে ভাঙা পানি হেঁটে বেড়ায়, আর তোর তো মাত্র শুধু একটুখানি চামড়া ছিঁড়ে গেছে। এটা এমন কোনো বড় ব্যাপার নয়। অল্পতেই এত কাতর হোস কেন তুই? দেখলি তো, রক্ত পড়া বন্ধ হয়ে গেল। শুধু শুধু কেঁদে বাড়ি মাথায় তুলছিলি। বাহ, আসলেই তো। তোমাকে অনেক ধন্যবাদ টুনিবু। আমি শুধু শুধুই ভয় পাচ্ছিলাম। কিন্তু তুমি এই উপায় কোত্থেকে শিখলে বুবু? বড় বুবুর কাছ থেকেই শিখে রেখেছিলাম। তোর তো প্রায় চোট খেয়ে হাঁটু ছিলে ফেলিস। তোর জন্য কাজে লাগবে। এখন চল তো, খেতে চল, মা ডাকছে। আচ্ছা টুনিবু, চলো খেতে যাই। চলো চলো। রুনি মা, খেতে আয় তো। আমার খেতে ইচ্ছে করছে না মা, আমি খাবো না। তোমরা খেয়ে নাও। খাবি না? কেন খাবি না মা? সে কি, শরীর খারাপ নাকি? না মা, শরীর ঠিক আছে, এমনিতেই খেতে ইচ্ছে করছে না। কি হয়েছে মা, আমায় খুলে বল। মনটা ভালো নেই মা। 1 মাসের বেশি হলো আমি তোমাদের এখানে আছি। তোমাদের জামাই তো কোনো যোগাযোগও করেনি। আমাকে নিতে আসার কথা ছিল, তাও আসেনি। আমি বুঝতে পারছি না কি হয়েছে। তুই শুধু শুধুই ভাবছিস মা। জামাই বাবাজি তো খুব ব্যস্ত, সময় হলে ঠিক চলে আসবে দেখিস। তাই বলে একটা চিঠিও পাঠাবে না? এত ব্যস্ত থাকার কথা না মা। আমি ওর স্বভাব জানি, আর তাই তো আমার চিন্তা হচ্ছে। থাক রে মা, থাক, এত ভাবিস না। জামাই নিতে আসেনি বলে আমাদের সাথে তুই অনেকদিন বেড়াতে পারলি। হ্যাঁ বাবু, তুমি তো এমনিতেই বেড়াতে আসো না। যাক, ভালোই হলো। দুলাভাই ব্যস্ত, এই সুযোগে তুমি অনেকদিন বেড়াতে পারলে। আরো কয়েকদিন বেড়াও বুবু। না রে, আমার খুব চিন্তা হচ্ছে। তোর দুলাভাই প্রায়ই অনেক দূর দূরান্তে ওষুধে গাছ খুঁজতে যায়। আমাকে এখানে দিয়ে গেছে গাছ খুঁজতে যাবে বলে। ফিরে এসে বলেছিল আমাকে নিয়ে যাবে। গাছ খুঁজতে গিয়ে কোনো বিপদ আপদ হয়নি তো? বাড়িতে কেউ আছেন? কে আপনি? কাকে চাচ্ছেন? এটা কি রুনিদের বাড়ি? হ্যাঁ, আপনি কে? আমি রুনিদের প্রতিবেশী, রুনির রহিম চাচা। আরে, আপনি জামাই বাবাজির গ্রামের লোক। নিশ্চয়ই জামাই বাবাজির খবর নিয়ে এসেছেন, তাই না? মেয়েটা এদিকে চিন্তায় অস্থির। না, মানে ঠিক সেরকম খবর নয়। আপনি একটু রুনিকে ডেকে দিন, আমি ওর সাথেই কথা বলতে চাই। ডেকে দিন ওকে। এক্ষুনি ডেকে দিচ্ছি। রুনি মা, মা রুনি, দেখ কে এসেছে। তোর রহিম চাচা এসেছে। আরে রহিম চাচা, আপনি এখানে? আমার তো বিশ্বাসই হচ্ছে না চাচা। আসুন, ভেতরে আসুন চাচা। এখন ভেতরে যাব না রে মা, তোকে খুব জরুরি কিছু বলার আছে। তুই সাবেরের খোঁজ জানিস কিছু? না তো চাচা, আমি তো আপনার ছেলে চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি। কোনো চিঠিপত্র তুইল না। বাড়ি ফিরিয়ে আমাকে নিতে আসবে বলেছিল, নিতেও হইল না। বাড়ি ফিরেছে কিনা তাও তো জানি না। আমি অনেকদিন সাবেরের খোঁজ না পেয়ে কাল তোদের বাড়িতে গিয়েছিলাম। সেখানে এই কাগজটা পেয়েছি। দেখ তো মা, কাগজটা দেখ তো। এখানে তো বিপদ লেখা, আর মনে তো হচ্ছে এটা রক্ত দিয়ে লেখা। কি বলছিস কি তুই? রক্ত দিয়ে লেখা? হ্যাঁ,
আর হাতের লেখা তো তোমার জামাইয়ের হাতের লেখা বলে মনে হচ্ছে না মা। আমি আমি ঠিকই বলেছিলাম, ওনার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, আর সেটাই উনি বোঝাতে চেয়েছেন। না জানি তার সাথে কি হয়েছে মা। আমি মনে হয় জানি রহস্যটা কোথায়। তুই কোনো চিন্তা করিস না মা, আমরা নিশ্চয়ই সাবেরকে ফিরে পাবো। তবে তোর এখন ওখানে যাওয়া ঠিক হবে না, তুই এখানেই থাক, আমি দেখছি কি করা যায়। তুই চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। মা, রহিম চাচা তো কোনো খবর নিয়ে এলো না। আমার মনে হচ্ছে নিশ্চয়ই ওরা দুজন বিপদে পড়েছে। এইভাবে বলিস না মা, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখ। সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে আমি বাড়ি ফিরে যাব মা, আমি এক্ষুনি যাব। যেভাবেই হোক ওদেরকে আমার খুঁজে বের করতেই হবে। এমন ঝড় বৃষ্টির মধ্যে তুই বাড়ি ফিরে যাবি না মা? এমন মেঘলা দিনে ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি যাওয়ার কোনো দরকার নেই, তুই যাস নে। যেতে আমাকে হবেই মা, আমাকে যেতে দাও, আর বাধা দিও না। আমিও যাব তোর সাথে বুবু। হ্যাঁ বুবু, আমাকেও নিয়ে যাও। আমাকে কিন্তু নিতেই হবে, তা না হলে আমি কিছুই খাবো না বলে দিলাম। টুনি, টিকু, এখন মজা করার সময় নয়। তোরা কেউ বৃষ্টির মধ্যে রতনপুর যাবি না, ব্যাস। না মা, আমাকে যেতে দাও। ঝড় হোক বৃষ্টি হোক, আমি আর অপেক্ষা করতে চাই না। টুনি, টিকু, এই বিপদের মধ্যে তোদেরকে আমি কিছুতেই নিয়ে যেতে পারবো না। বুবু, আমরা তোমাকে কখনোই একা ছাড়বো না, আমরাও যাব তোমার সাথে। মা, বুবুকে কিছুতেই আমরা একলা ছাড়তে পারবো না। ঠিক আছে, আমিও যাব তোদের সাথে। না মা, তুমি অসুস্থ, তোমার এত দূর যাবার কোনো প্রয়োজন নেই। তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। তুমি এখানেই থাকো, আমরা ঠিক মতোই ফিরে আসবো। প্রকৃতির ঝড় বৃষ্টির মতো মানুষের জীবনেও ঝড় বৃষ্টি আসে, আর সেই ঝড় বৃষ্টিতে তোরা একজন আরেকজনের পাশে দাঁড়াচ্ছিস। এটা ভেবে আমার খুব ভালো লাগছে যে আমার ছেলে মেয়েরা বিপদ হলে কেউ হাল ছেড়ে দেয় না, তারা একজন আরেকজনকে ভরসা দিতে শিখেছে। যা তোরা রতনপুর যা, আমার সৃষ্টিকর্তার ওপর ভরসা আছে, আমি জানি তিনি নিশ্চয়ই সবাইকে রক্ষা করবেন। কতদিন পর এখানে এলাম। বড় বুবুর বাড়িটা কি সুন্দর, তাই না টুনিবু? আমি একটু ওদিকটাই যাই। দেখিস, কাছাকাছি থাকিস, বেশি দূরে যাসনি কিন্তু। কেমন গা ছমছমে পরিবেশ, তাই না বুবু? এখানে তো আগেও এসেছি, কই কখনো তো এমন লাগেনি। আমারও কেমন যেন লাগছে। যাই হোক, তোরা হাত মুখ ধুয়ে নে, আমি তোদের খাবারের ব্যবস্থা করি। বুবু, বুবু, এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে রে টিকু? এই গাছটা দেখো, কি সুন্দর ফলে ভর্তি। আরে, এই গাছটা তো এখানে আগে কখনো দেখিনি। আমি একটা ফল খেয়ে দেখি, নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। সত্যি ফলগুলো খুব লোভনীয়, আমারও খেতে ইচ্ছে করছে, আমিও খাবো। সত্যি বলতে আমারও ফলটা খেতে ইচ্ছে করছে, কিন্তু একটু দাঁড়া টিকু, ফলটা এখন খাসনি। কেন বুবু? দেখতে এত সুন্দর, খেতেও নিশ্চয়ই খুব মজা হবে বুবু। দেখতে সুন্দর হলে যে সব ভালো এমনটা ভাবা ঠিক না। এমনও হতে পারে ফলটা বিষাক্ত, কিংবা অন্য কোনো সমস্যাও থাকতে পারে। ফলটার এমন ভয়ঙ্কর আকর্ষণের অর্থ আমার কাছে অন্য কিছু মনে হচ্ছে। আমি তো আগেই বলেছি, পৃথিবীতে এমন অনেক গাছ আছে, মানুষের মতো গাছের প্রকৃতিও এক এক রকমের। না জেনে বুঝি কোনো গাছের ফল খাওয়া ঠিক না। এমনও হতে পারে যে ফলটা। তোরা এখানেই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। তোরা কি আমার কথা শুনবি না? তোদের ওখানেই থাকতে বলেছিলাম না?
তোমাকে একলা কি করে ছেড়ে দি বুবু? যদি কোনো বিপদ হয়? এখন তোদের বিপদ হলে আমি কি করব বলতে পারিস? আচ্ছা ঠিক আছে, কি আর করা, সাবধানে আয়। হবু তুমি, তোমার এই অবস্থা, আর এসব এইসব কি করে হলো? রুনি, রুনি, তোমরা এই মরণ ফাঁদে পা দিয়েছ। এই কি সর্বনাশ হয়ে গেল! এই রাক্ষুসে গাছের হাত থেকে আমরা কেউই বাঁচতে পারবো না। আমি এই গাছের হাতে বন্দী হওয়ার আগে কাগজে রক্ত দিয়ে বিপদের কথাটা লিখে সংকেত দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি জানতাম কেউ না কেউ কাগজটা তোমাকে পৌঁছে দেবে। ভেবেছিলাম তুমি বিপদ বুঝে এখানে আর আসবে না, কিন্তু আমার ভয়টাই সত্যি হলো। রহিম চাচাও আমাকে বাঁচাতে এসে বন্দী হয়েছেন। তোমাদের বিপদ দেখে আমি আসবো না? তুমি আমাকে এতটা স্বার্থপর ভাবো? মা রুনি, তুই কেন এলি এখানে? এই রাক্ষুসে গাছ তোদেরকেও আটকে ফেলবে। যতক্ষণ আগুন আছে ততক্ষণই তোরা নিরাপদ। এই গাছ আগুন ভয় পায়। হায়, আমি যদি আগে জানতাম তাহলে তখনই এই গাছ জ্বালিয়ে পুড়িয়ে দিতাম আমি। চাচা, আপনি এই গাছের সুস্বাদু ফল খেয়েছিলেন। ফলই এই গাছের মূল অস্ত্র। যে এই গাছের ফল খাবে সেই গাছের বশে চলে যাবে। একবার বশে চলে গেলে আগুন দিয়ে এই গাছের কোনো ক্ষতি সে করতে পারবে না। রুনি বাবার বাড়ি যাওয়ার পর আমি বাড়ির সামনে এই গাছ দেখেছিলাম, বুঝতে পারিনি। লোভে পড়ে এই গাছের ফল খেয়ে এই সর্বনাশ করেছি আমি। যদি জানতাম তাহলে তখনই। কিন্তু তোমাদের কেউ কেউ নিশ্চয়ই ফলটা ছিঁড়েছিল। কিন্তু ওকে আমি ফলটা খেতে দিইনি। এই জন্য এই গাছ তোমাদের পথ দেখিয়েছে, কিন্তু এখনো কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু এই গাছ তোমাদের ধীরে ধীরে বন্দি করে ফেলবে। যেভাবেই হোক লোভ দেখিয়ে ফল খাইয়ে বশ করে নেবে। এরপর তোমাদের বন্দি করে ধীরে ধীরে জীবনী শক্তি শুষে নেবে। এখনো সময় আছে, তোমরা চলে যাও, চলে যাও এখান থেকে তোমরা। আমরা তোমাদের না নিয়ে কোথাও যাব না। আমরা এই গাছের বসে নেই, আমরা আগুন দিয়েই গাছটা জ্বালিয়ে দেব। এ বড় কঠিন ব্যাপার। এ রাক্ষুসে গাছ কিছুতেই নিজের ধ্বংস মেনে নেবে না, আর অতটুকু আগুনের কিচ্ছুটি হবে না। আমরা চেষ্টা করে দেখি। দেখেছো, বলেছিলাম না এই লতা আর ধ্বংস সহ্য করবে না। আমাদের সবাইকে বন্দি করে ফেলবে। আমাদের বাঁচার আর কোনো পথ রইল না। আমার জন্য তোমরা সবাই বিপদে পড়লে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। বুবু, বুবু কি হবে এখন? না না, আমি কিছুতেই আশাহত হব না, ভরসাহারা হব না। সৃষ্টিকর্তা আমাদের সাহায্য করবেন আমি জানি। হে সৃষ্টিকর্তা, আমাদের আমাদের সাহায্য করো, আমাদের সাহায্য করো সৃষ্টিকর্তা। আমরা আমরা মুক্তি পেয়ে গেছি, মুক্তি পেয়ে গেছি আমরা। কখনো ভাবিনি আবার মাটিতে দাঁড়াতে পারবো, নিজের পায়ে হাঁটতে পারবো। রুনিমা, তোরা আমাদের জীবন বাঁচিয়েছিস। আমি কিচ্ছু করিনি চাচা, সবই সৃষ্টিকর্তার কৃপা। সময় মতো বজ্রপাতটা না হলে হয়তো এই গাছটা ধ্বংস হতো না। সৃষ্টিকর্তাই আমাদের সাহায্য করেছেন। আমার উচিত শিক্ষা হয়েছে। আমি আর কখনোই লোভ করব না। সুন্দর হলেই যে সব ভালো হয় সেটা আমি ভুলেই গিয়েছিলাম, এক্কেবারে ভুলে গিয়েছিলাম আমি সেটা। এই শিক্ষাটা বাকি জীবন সবাই মনে রেখো, তাহলেই হবে। এখন চলো, ঘরে চলো সবাই। মাধবপুর গ্রামে লতিকা ও তার ছেলে শিমুল বাস করত। লতিকার স্বামী শিমুল অনেক ছোট থাকতেই মারা গেছে। লতিকা অনেক কষ্টে তার ছেলে শিমুলকে বড় করেছে। তাদের দুজনের সংসার বেশ ভালোই কাটছিল। আহ, মাজার ব্যথা আর হাঁটুর ব্যথা যে কি পরিমাণে বেড়েছে!
মনে হচ্ছে নড়াচড়াই করতে পারছি না। তারপরে এই কনকনে শীতে মনে হচ্ছে সব জমে গেছে। কি করে যে কাজ করব কিছুই বুঝতে পারছি না। মা, ও মা, কোথায় তুমি? আমাকে খেতে দাও তো। ও মা, তোমার রান্না কি হলো? এইদিকে আয় তো শিমুল, আমাকে একটু উঠিয়ে দে তো। আমি তো উঠতে পারছি না রে বাবা। ও মা, তুমি এখনো শুয়ে আছো? কত বেলা হলো, আমার কাজে যাবার সময় হয়ে গেছে তো। আরে বাবা, ব্যথার জ্বালায় বিছানা থেকে উঠতেই পারছি না। কি করে কাজ করব বলতো? এত না বকে এইদিকে এসে আমার হাতটা তুলে উঠিয়ে দে। তুমি কি যে করো না মা, এখন কখন রান্না করবে তুমি? আমি কখনই বা খেয়ে যাব? কি করবো রে বাবা, হাঁটুর ব্যথাটা এত বেড়েছে যে ব্যথার জ্বালায় নড়াচড়াই করতে পারি না। দিনে দিনে তো বয়সটাও বেড়ে চলছে। আমি যে আর পারছি না রে বাবা। না পারলে কি করব মা, বলো তুমি? আমি কাজে যাব নাকি বাড়ির কাজ করব? কাজে না গেলে তো দুজনে না খেয়ে মরতে হবে। বাড়ির কাজ তো তোকে করতে হবে না। কবে থেকে বলছি একটা বিয়ে কর, বিয়ে কর, একটা ভালো বউ এনে দে। বউটা বাড়ির কাজকর্ম করবে, আমার সাথে থাকবে, গল্প করবে। কত ভালো হতো বলতো। মা, আমার তেমন আয় নেই। যা আয় করি তাতে আমাদের দুজনের সংসার চালাতেই কষ্ট হয়ে যায়। বিয়ে করে আরেকজনের বোঝা কি করে বইবো বলো তুমি? বাবারে, বউয়েরা ঘরের লক্ষ্মী হয়। দেখবি, বউ আসলে আমাদের সংসারে এত অভাব থাকবে না। এখনকার মেয়েরা আর তোমাদের মতো হয় না। এখনকার দিনে কেউ আর কাজ কাম করতে চায় না, সবাই চায় আরামে থাকতে। হ্যাঁ, সেটা আমি জানি রে বাবা, কিন্তু সবাই তো আর একরকম হয় না। সবকিছু খারাপের পাশাপাশি ভালো দিকও তো থাকে। আর নিজের সংসারে কাজ তো সবাইকেই করতে হয়। আহ মা, বিয়ের কথা বাদ দাও তো। ভাত থাকলে কটা দাও, খেয়ে কাজে যাই। না থাকলে না খেয়ে বেরিয়ে চলে যাব। হ্যাঁ রে খোকা, চল, আমি তোকে মুড়ি আর নারকেল মেখে দিচ্ছি, ওটা খেয়েই কাজে যা। আহ মা, ওটা তো আমার খুব প্রিয় খাবার। তুমি তাড়াতাড়ি গিয়ে মাখো, আমি চট করে মুখটা ধুয়ে আসছি। ব্যথাটা কি যে বেড়েছে! উফ বাবা গো, পাটা তো পাততেই পারছি না। না, এই শীত যে কবে যাবে! মনে হচ্ছে ব্যথায় সব জমে আছে। লতিকা শরীরের ব্যথা নিয়ে কোনো মতে আস্তে আস্তে রান্নাঘরের দিকে যেতে লাগলো। না, মায়ের ব্যথাটা তো আসলেই অনেক বেড়ে গেছে। শীত আসার পর মনে হচ্ছে মায়ের আর চলার মতো শক্তিই নেই। কি যে করব কিছুই বুঝতে পারছি না। খোকা, আয় খোকা, কি রে, কই গেলি? আয় খেয়ে যা। হ্যাঁ মা, আসছি। আয় খোকা, এটা খেয়ে পেটটা ভরে নে, না হলে সারাদিন মাঠে কাজ করতে করতে তোর তো কষ্ট হয়ে যাবে। হ্যাঁ মা, দাও। এমনিতেই সকালে আমার বড্ড খিদে পায়। তুমি একটু খাও মা। না রে বাবা, তুই খা, আমি কাজ গুছিয়ে হাত মুখ ধুয়ে তারপর খাবো। মা আমাকে কত ভালোবাসে, নিজে ব্যথায় নড়াচড়া করতে পারছে না, তাও আমাকে না খেয়ে কাজে যেতে দেবে না। কিরে খোকা, কি ভাবছিস? রাগ করিস না, দেখিস কাল ঠিক সকাল সকাল উঠে কাজটা করে নেব। তোর যাওয়ার আগেই রান্নাটা সেরে ফেলবো। আরে না মা, রাগ করছি না তো। আর তোমায় জোর করে কিছু করার দরকার নেই। তোমার যেটুকু সম্ভব হয় তুমি সেটুকুই করো, কেমন মা? মা, আমি গেলাম গো। আচ্ছা খোকা, দেখে শুনে কাজ করিস, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। ঠিক আছে মা। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার জন্য মেয়ে দেখতে পারো। আমি তোমার পছন্দে বিয়ে করতে রাজি। পাশের গ্রামে দিনু নামের একটি লোক ছিল। রেনু নামে তার একটি মেয়ে ছিল, খুব আদরে, স্বভাবেও বেশ অলস। রেনু, এই রেনু, কোথায় রে তুই? তোকে যে ঘরটা ঝাড়ু দিতে বলেছিলাম, তা না করে কি করছিসটা কি বলতো? না না মা,
ওসব ঘরটর ঝাড়ু দিতে আমি পারবো না। তোমার কাজ তুমিই করো কি? আমার কাজ করতে একটুও ভাল লাগে না। কাজ আবার আমার আর তোর কি? তুই কোন নবাবজাদি শুনি? মেয়ে হয়ে জন্মেছিস, এইটুকু কাজ করতে পারবি না? গিন্নি, তুমি ঘরটা ঝাড়ু দাও না। খামোকা সকাল সকাল মেয়ের পেছনে লেগেছো কেন বলো তো? কাজ করলে কি তোমার মেয়ের হাতে খয়া হবে নাকি? শ্বশুর বাড়ি গেলে কাজ করে খেতে হবে না, নাকি ওকে বসিয়ে বসিয়ে খেতে দেবে? গিন্নি, বাবার বাড়িতে মেয়েরা কাজ করে নাকি? সময় আসলে ঠিকই শিখে যায়। আমাদের রেনুও সব শিখে যাবে। হ্যাঁ, গেলেই ভালো। তোমার জন্য মেয়েটাকে কিছু বলাও যায় না। এমন বেপরোয়া হলে সে মেয়ে সংসার করে খাবে কি করে? কি যে বলো না মা, আমার শাশুড়ি করবে, আর যদি ননদ থাকে সে করবে। এখন আমি ময়নাদের বাড়ি গেলাম খেলতে। শোনো শোনো তোমার মেয়ের কথা। পোড়া কপাল আমার। এই মেয়েকে সকালে নিয়ে গিয়ে বিকেলে আবার আমার বাড়িতেই রেখে যাবে। বেশ কিছুদিন পার হলো। একদিন মালতী দিনুকে বলল, ওগো, বলছিলাম মেয়েটা তো বিয়ের উপযুক্ত হলো, এবার ভালো দেখে একটা পাত্র দেখে ওকে বিয়ে থা দাও। হ্যাঁ গো গিন্নি, একজন একটা ছেলের কথা বলেছে। ছেলেটা একটু গরিব, তবে খুব ভালো। শুক্রবারে দেখতে আসতে চেয়েছে গো। গরিব হোক, কোনো সমস্যা নেই, তবে ছেলেটা যেন ভালো হয়। দেখতে দেখতে শুক্রবার চলে এলো। শিমুল ও তার মা রেনুকে দেখতে এসে পছন্দ করলো। ভালো একটা দিন দেখে তাদের বিয়ের ব্যবস্থা করা হলো। যাক, এবার বাঁচা গেল। অবশেষে ছেলেটাকে বিয়ে তো দিতে পারলাম। এইসব সবজি কি কাটা যায়? এগুলো করতে আমার ভাল লাগে না। মা, আপনি একটু সবজিগুলো কেটে দিতে পারবেন? শোনো বৌমা, তোমাদের সংসার এবার তোমরাই বুঝে নাও। আমায় এই সংসারের জ্বালা থেকে মুক্তি দাও এবার। শুনুন মা, কাজের সময় আমার সংসার আমায় বুঝে নিতে হবে, আর অন্য সময় আপনার সংসার, সেইটা করলে কিন্তু কিছুতেই হবে না। বৌমা, তুমি এমন কথা বললে? আমি আবার কখন তোমায় কাজের সময় আর অন্য সময় আমার সংসার বললাম? না, এই কথাটি আপনাকে মনে করিয়ে দিলাম আর কি। আমি কোনো কাজ পারি না। আপনি এখন কাজ করুন, আমি সব শিখে নেব। আজ আমার কাজ করতে একটু ইচ্ছে করছে না। হায় সৃষ্টিকর্তা, এ কেমন বউ আনলাম যে কিনা নিজের সংসারেও কাজ করতে পারবে না। কোথায় ভেবেছিলাম বউ এলেই ব্যথা পড়া শরীর নিয়ে কোনো কাজ করতে হবে না। এখন তো দেখছি পুরাই উল্টো। সবই আমার কপাল। এরপর সবকিছু বাদ দিয়ে লতিকা মন খারাপ করে কাজ করতে শুরু করলো। এমন সময় শিমুলও বাড়ি এলো। কি ব্যাপার মা, তুমি এই পায়ে ব্যথা নিয়ে উঠান ঝাড়ু দিচ্ছ কেন? রেনু কোথায়? বৌমা ঘরেই আছে। কি করবো রে বাবা, কাজ করা যে অভ্যাস, তাই তো করছি। বসে থাকতে ইচ্ছেই করে না। রেনু, এই রেনু, কোথায় তুমি? রেনু, এই রেনু। এই তো আমি ঘরের মধ্যে। তা কি হয়েছে? অমন চিৎকার করছো কেন? তুমি কেমন মানুষ গো? মা বাইরে কাজ করছে আর তুমি ঘরের মধ্যে থেকে কি করছো তুমি বলো তো? মানে, শরীরটা একটু খারাপ লাগছিল তো, মাথাটা বড্ড ঘুরছে, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম। শোনো রেনু, মার তো অনেক বয়স হয়েছে, তাছাড়া মা অনেক অসুস্থ। মার সাথে একটু হাতে হাতে কাজ করে দিলে মারও একটু কষ্ট কম হয়, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, কাল থেকে সব কাজ করব। শোনো, কাল সকাল সকাল উঠে রান্নাটা তুমি করবে, আমি খেয়ে তারপর কিন্তু কাজে যাব। সকাল সকাল উঠে মাকে যেন রান্নাঘরে যেতে দিও না। ঠিক আছে ঠিক আছে। ইস, মায়ের জন্য যেন দরদ উতলে পড়ছে। সকালে উঠে কাজ করতে মায়ের কষ্ট হবে সেটা বোঝে, কিন্তু আমিও তো মানুষ না। বাবাই আমায় কোথায় বিয়ে দিল? কি গো, কোথায় হারিয়ে গেলে? যাও, গিয়ে মায়ের সাথে হাতে হাতে কাজ করে দাও, যাও। ব্যথার জ্বালায় তো উঠতেই পারছি না।
বৌমা কি রান্না করতে গেছে নাকি? ছেলেটার তো কাজে যাবার সময়ও হয়ে এসেছে। যাই, গিয়ে দেখি তো। এরপর লতিকা বাইরে এসে দেখে রেনু তখনও ঘুম থেকে ওঠেনি। বউটাকে নিয়ে আর পারি না, একটা কাজও ঠিক মতো করতে চায় না। কি স্বার্থপর বউটা কে জানে। নিজেরটা হলেই হলো, কোথায় ভাবলাম বউ হবে লক্ষ্মীমন্তর, না, একেবারে স্বার্থে পরিপূর্ণ। লতিকা বাইরের কাজগুলো গুছিয়ে সকালে রান্না বসালো। শিমুল বিছানা থেকে উঠতে উঠতে রেনুকে বলল, রেনু, এই রেনু, কি গো, তোমাকে না বলেছিলাম সকাল সকাল উঠে রান্না করতে? আমি খেয়ে কাজে যাব। এত ঠান্ডার মধ্যে আমি রান্না করতে পারবো না। আমিও তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেও পারি না। এটা তোমার বাবার বাড়ি না, নিজের বাড়ি। নিজের বাড়ির কাজ নিজে করবে। এখন ওঠো তো, উঠে রান্না বসাও, যাও। শোনো, আমি পারবো না বলেছি তো, আমি পারবো না। পারবে না তাহলে আমি কি খেয়ে কাজে যাব? এখন বের হব আর বিকালে ফিরবো। সারাদিন কি না খেয়ে কাজ করব নাকি? এতই যখন খেতে ইচ্ছে করছে তাহলে মাকে বলো না রান্না করতে। আমার পিছু লেগেছো কেন? স্বার্থপর কোথাকার। নিজের কষ্ট হবে সেটা তো খুব বুঝতে পারছো, কিন্তু এই ঠান্ডার মধ্যে আমার অসুস্থ মায়ের উঠে রান্না করতে যে কষ্ট হবে সেটা তুমি বুঝতে পারছো না। কতটা স্বার্থপর তুমি। এখানে স্বার্থপরের কি দেখলে? নিজের মাকে কষ্ট দেবে না, ঠিক আছে, তাহলে তুমি নিজেই না খেয়ে যাও। কেমন মানুষ গো তুমি? তোমার মতো এত স্বার্থপর মানুষ আমি তো আর দুটো দেখিনি। কথায় কথায় স্বার্থপর কেন বলছো? আর স্বার্থপর হলে হলাম, তাতে কি? আমাকে তুমি না খেয়ে কাজে যেতে বলছো। নিজের শীতে কাজ করতে কষ্ট হবে এটা ঠিকই তুমি বুঝতে পারছো, আর আমি যে সারাদিন না খেয়ে মাঠে কাজ করব সেটা কি তুমি একবারও চিন্তা করছো না? কথায় বলে না, আগে নিজে বেঁচে বাপের নাম। নিজেই যদি না বাঁচি তবে তোমাকে নিয়ে কখন ভাবতে যাব বলো তো? খোকা, তোর কাজে যাবার সময় হয়ে গেছে, আয় খেয়ে নে, আমার রান্না করা হয়ে গেছে। তুমি এখানে পড়ে পড়ে ঘুমোও। আমার অসুস্থ মা এই শীতের মধ্যে কোন সকালে উঠে রান্না বাড়া শেষ করে ফেলেছে দেখো। বাহ, বুড়ি এই শীতের মধ্যে উঠে রান্না করেও ফেলেছে। আরে, ওসব অসুস্থ টসুস্থ সবকিছু কাজ না করার বাহানা। উফ, কি ঠান্ডা! যাই তাহলে গরম গরম কটা খেয়ে আসি কি। খোকা, নে, তাড়াতাড়ি বসে গরম গরম কটা খেয়ে নে তো। দুপুরের খাবার দিয়ে দিব নাকি সাথে? হ্যাঁ মা, কটা দিয়ে দাও, আজ ফিরতে সন্ধ্যা হতে পারে। আচ্ছা, তুই খেতে লাগ, আমি তোর খাবারটা গুছিয়ে দিচ্ছি। শুধু তো বলতে বিয়ে কর বিয়ে কর, তা বিয়ে করে তোমার কি লাভ হয়েছে বলো তো মা? সেই শীতের মধ্যে উঠে তোমাকেই তো রান্না করতে হচ্ছে, বলো। এখন কিছু বলিস না রে বাবা, কিছুদিন যাক, আস্তে আস্তে দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই বৌমাকে ডাক দে, গরম গরম কটা খেয়ে নিক। আর ডাকতে হবে না, আমি চলে এসেছি। গরম ভাত দিয়ে ধোঁয়া বেরুচ্ছে। অবশ্যই এর সাথে একটু ভর্তা হলে মন্দ হতো না। গরম গরম খেতে গেলেও রান্নাটা করতে হয়, না হলে খাবারটা তো এমনি এমনি খাওয়া যায় না, তাই না? আহ, চুপ থাক খোকা, এসো বৌমা, খেতে এসো। ইস, এই ঠান্ডার মধ্যে আমার কাজ করতে বয়ে গেছে। ঠান্ডায় আমি কোনো কাজ করতে পারবো না, কিন্তু খেতে অবশ্যই পারবো। রেনু সব খাবারই বেশি বেশি করে নিয়ে লতিকার জন্য সামান্য কিছু রাখলো। আরে আরে, এটা কি করছো? সব খাবার নিয়ে নিচ্ছ কেন? মার জন্য একটু রাখো, মা কি খাবে? কি খাবে সেটা আমরা কি করে বলবো? রান্না যখন করেছি তখন একটু বেশি রান্না করলেই তো পারতো। আমার যতটুকু লাগবে আমি তো ততটুকুই খাবো নাকি? তুমি কি গো, তোমার কি একটু লজ্জা নেই? এই ঠান্ডার মধ্যে একজন বয়স্ক মানুষ রান্না করে দিচ্ছে আর তুমি সেটা খাচ্ছ। মানুষের তো একটু বিবেক থাকে, তোমার তো সেটাও নেই দেখছি। খোকা, বাদ দে, তুই কাজে যা, তোর দেরি হয়ে যাচ্ছে। হাঁড়িতে যা আছে আমি তাই দিয়ে খেয়ে নেব। এইভাবেই দিন পার হতে লাগলো। এই শীতে বৃদ্ধ লতিকা শীতের মধ্যে সংসারের সব কাজ করতে লাগলো, কিন্তু রেনু ঘরের মধ্যে লেপের নিচে আরাম করে ঘুমোতো।
দিন যেতে লাগলো। লতিকা আস্তে আস্তে খুব অসুস্থ হয়ে পড়ল। ঠান্ডা লেগে লতিকার খুব জ্বর এলো। শরীরটা বড্ড খারাপ লাগছে। সারাটা দিন কিচ্ছু খাইনি। শিমুল কখন যে বাড়ি আসবে, বউটাকে কি ডাকবো, আসবে কিনা কে জানে। বৌমা, ও বৌমা, একটু এদিকে এসো তো মা। ওই যে শুরু হয়েছে, শীতে একটু শুয়েও শান্তি নেই কো। কি হয়েছে, অমন করে ডাকছেন কেন? বৌমা, আমার গায়ে খুব জ্বর, খিদেও পেয়েছে মা, আমায় কিছু খেতে দাও না। যা রান্না করেছিলাম সব শেষ হয়ে গেছে, এখন একটুও খাবার নেই। এই শীতে আমি রান্নাঘরে ঢুকতেও পারবো না। তাহলে বৌমা, আমায় একটু জল এনে দেবে? তেষ্টায় গলাটা শুকিয়ে যাচ্ছে। ঠান্ডায় হাত পা একদম জমে যাচ্ছে মা, এখন আমি জলে হাত দিতে পারবো না। কষ্ট করে একটু উঠে নিজেই জলটা খেয়ে নিন। এতক্ষণ লতিকা আর রেনুর সব কথা শিমুল পেছনে দাঁড়িয়ে শুনছিল। রেনুর কথা শুনে শিমুল রেনুর মুখে একটা ঠাস করে চড় মারল। অমানুষ একটা, কোনো মনুষ্যত্ব বোধ কিছুই নেই তোমার। খাবার না দিতে পারিস, সামান্য পানিটুকু তো দেওয়া যায়, তাই না? তোমার এত বড় সাহস, তুমি আমায় চড় মারলে? তোকে যে শুধু চর মেরেছি এটা তোর ভাগ্য। আমার অসুস্থ মা একটু খাবার চাচ্ছে, আর তুই কি বলছিস খাবার দিতে পারবি না? না মানে? কোনো মানে না। তোর মতো এমন স্বার্থপর বউ আমার দরকার নেই, যে কিনা মানুষের অসুস্থতার সময়ও পাশে এসে দাঁড়াবে না। এমন স্বার্থপর মানুষের আমার বাড়িতে কোনো জায়গা নেই। খোকা, তুই এসেছিস? আমায় একটু জল দে না বাবা, তেষ্টায় গলাটা শুকিয়ে যাচ্ছে। নিজেও উঠতে পারছি না যে একটু জল নিয়ে খাবো। মা, এই নাও জল, খেয়ে নাও মা। আহ খোকা, প্রাণটা বাঁচলো। এক্ষুনি পানি না খেলে মনে হয় মরে যেতাম। সে কখন থেকে বৌমাকে একটু জল দিতে বলছি, ও আমায় একটু জল দিল না। মা, তুমি কেঁদো না, আমি সব শুনেছি, অনেক মাপ করেছি। আর না, আজ এর একটা ব্যবস্থা করেই ছাড়বো আমি। খোকা, উল্টো পাল্টা কিছু করিস না। মা, তুমি চুপ করো, তোমার জন্যই এতদিন চুপ ছিলাম। এই, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? বের হ আমার বাড়ি থেকে, এক্ষুনি বের হ। শোনো, আমি এ বাড়ির বউ, তুমি আমাকে এভাবে বের করে দিতে পারো না। আরে বাহ, আজ তোর মনে পড়েছে তুই এই বাড়ির বউ, তাই না? এতদিন মনে পড়েনি। এতদিন পায়ের উপরে পা তুলে রাজত্ব করছিলি বুঝি, তাই না? শোনো, তুমি কিন্তু খুব খারাপ ব্যবহার করছো। খারাপের দেখেছিস কি? এতদিন এই শীতের মধ্যে আমার অসুস্থ মা রান্না বাড়া করে বাড়ির সব কাজ করেছে, আর তুই বসে বসে খেয়েছিস, তাতেও আমি কিছু বলিনি। আজ আমার মা এত অসুস্থ, তারপরেও তোর এমন ব্যবহার? আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না, আমায় ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নেই তোর। তুই আজ সারা রাত বাড়ির বাইরে থাকবি, তাহলেই ঠিক বুঝতে পারবি অসুস্থ হয়ে ঠান্ডার মধ্যে কাজ করতে কেমন লাগে। না না, এমন করো না, আমি ঠান্ডায় মরে যাব, আমায় মাফ করে দাও, আমার বড্ড ভুল হয়ে গেছে। না, তোর মতো মানুষেরা সোজা কথায় বোঝে না, শাস্তি পেলে তবেই কাজ করে। ওরে বাবা রে, ও কি শীত রে বাবা, আজ আমি মরেই যাব। বাবারে, এমন করিস না রে বাবা। মা, তুমি চুপ করে শুয়ে থাকো, আমি তোমার খাবার নিয়ে আসি। কর্মের শাস্তি পেলে তবেই ও ভালো হবে। এইভাবে সারা রাত শীতে রেনু বাইরে কাটালো। পরদিন যখন শিমুল ও লতিকা বাইরে এলো, মা, ও মা, আমার ভুল হয়ে গেছে মা, আমি আর কখনো এমন করব না, আমায় ক্ষমা করুন মা। ওঠো মা, ওঠো, তোমার স্থান যে বুকে মা, পায়ে নয়। আমার বড্ড ভুল হয়েছে মা,
এখন থেকে আমি সব কাজ করব। আমি সব কাজে খুব হিসেব করে চলবো। এরপর থেকে রেনু একদম ভালো হয়ে গেল। সে যেমন সংসারী হতো, তেমনি সংসারের সবার প্রতি সে খুব খেয়াল রাখতো। তাদের ছোট্ট সংসারটি আবারও সুখে পরিপূর্ণ হতো।